হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো আজকে আমরা আপার প্রাইমারি 2025কে টার্গেট করে যে সিরিজটা চালু করেছি শিশু মনস্তত্ত্ব থেকে, তো তার দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি আজকে, যেটা হচ্ছে প্রেরণা বা মোটিভেশন। এখান থেকে এই চ্যাপ্টার থেকে যতগুলি কোশ্চেন হতে পারে পরীক্ষায় সবকটি কিন্তু তুলে ধরা হয়েছে। প্রথমে ডিটেলস অ্যানালিসিস করা হয়েছে, ডিটেলস অ্যানালিসিস করে সেখান থেকে এমসিকিউ প্রস্তুত করা হয়েছে খুঁটে খুঁটে। তারপরে যেগুলো এমসিকিউ পোর্শন রয়েছে সেগুলোকে দিয়ে তোমার হচ্ছে ব্যাখ্যাগুলোকেও বলে দেওয়া হয়েছে। তো এর বাইরে কিন্তু একটা কোশ্চেনও কিন্তু তোমাদের পরীক্ষায় যাওয়ার সম্ভাবনা নেই। তো ডিরেক্টলি আমরা চলে যাচ্ছি আলোচনায়, সেটা হচ্ছে প্রেরণা বা মোটিভেশন। প্রথমে আমরা ভূমিকা ও অর্থ থেকে জেনে নেব যে শিখন বলতে কি বোঝায়। তো ডিরেক্টলি বলছি, শিখন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে পরিবর্তিত পরিবেশের উপযোগী নতুন আচরণ ধারা আয়ত্ত করা। অর্থাৎ শিখন মানে হলো পরিবেশ অনুযায়ী নতুন আচরণ শিখে নেওয়া। ঠিক আছে, এখন তুমি একটা পরিবেশে আছো, সেই পরিবেশের অনুসারে তুমি আচরণ করছো। এবার একটা অন্যরকম পরিস্থিতিতে তুমি গেলে, ঠিক আছে, অন্যরকম একটা পরিবেশে তুমি গেলে, তো সেখানকার হিসেবে তুমি সেই সব আচরণ শিখে নিচ্ছ। ঠিক আছে, তো সেটাই হচ্ছে শিখন। নেক্সট নাম্বার 2, শিখনে প্রভাব বিস্তারকারী অন্যতম উপাদান কোনটি? তো দেখো, কৌতূহল, বুদ্ধি, প্রেরণা এবং স্মৃতির মধ্যে প্রেরণা হচ্ছে শিখনে প্রভাব বিস্তারকারী অন্যতম উপাদান। কারণ শিখনের গুরুত্বপূর্ণ উপাদানগুলির মধ্যে প্রেরণা অন্যতম। প্রেরণা যদি না থাকে, মোটিভেশন যদি তুমি না পাও, তাহলে তোমার শিখনটা হবে কি করে? তোমার ভিতরে যদি মোটিভেশন না থাকে যে না আমি এই জিনিসটা শিখবো, এই জিনিসটা তোমার মধ্যে না থাকলে তুমি কিন্তু কখনোই কিছুই শিখতে পারবে না। নেক্সট নাম্বার 3, মোটিভেশন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তো মোটিভেশন শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে। মোটিভেশন শব্দটি ল্যাটিন শব্দ মোভার্স থেকে এসেছে। নেক্সট নাম্বার 4, ল্যাটিন শব্দ মোভার্সের অর্থ কী? তো ল্যাটিন শব্দ মোভার্সের অর্থ হচ্ছে চলন প্রক্রিয়া। মোভার্সের অর্থ হলো চলন বা চালনা করা কোনো কিছু। নেক্সট নাম্বার 5, প্রেরণা কাকে বলে? তো প্রেরণা বলা হয় মনের অভ্যন্তর থেকে যে শক্তি আমাদের চালনা করে। অর্থাৎ আমাদের মনের ভেতরে একটা শক্তি আছে, তাই না? তো সেই শক্তির মাধ্যমেই তো আমরা বিভিন্ন রকম কাজকর্মগুলো করতে পারছি নিজেদের জীবনে। তো সেটাই বলছে, প্রেরণা হলো অন্তর থেকে উদ্ভূত একটা চালনা শক্তি। নেক্সট, এবারে আমরা প্রেরণার সংজ্ঞা সম্পর্কে জানবো। 6 নম্বর বলা হয়েছে, বিএফ স্কিনার 1947-এ প্রেরণাকে কি বলেছেন? তো বিএফ স্কিনারের মতে প্রেরণা জিনিসটা কি? তো সেটা হচ্ছে এমন এক শিখন যা বাধা সত্ত্বেও কাম্য আচরণ বজায় রাখে। তো এমন একটি শিখন বা শেখার প্রক্রিয়া যেটি কি হাজার বাধা আসা সত্ত্বেও সে তার যে আচরণ সেটা বজায় রাখে, এটা বলেছেন স্কিনার। তো স্কিনার বলেছেন প্রেরণা শেখাকে চালিত ও স্থায়ী করতে সাহায্য করে। কি বলেছেন? প্রেরণা বা মোটিভেশন শেখাকে বা শিখনকে চালিত বা স্থায়ী করতে সাহায্য করে। নেক্সট নাম্বার 7, CW গুড 1973 অনুসারে মোটিভেশন হলো। তো CW গুডের মতে মোটিভেশন কি? তো তার মতে মোটিভেশন হচ্ছে দ্য প্রসেস অফ অ্যারাউজিং, সাস্টেইনিং অ্যান্ড রেগুলেটিং অ্যাক্টিভিটি। অর্থাৎ গুডের মতে এটি কার্যকলাপ জাগ্রত ও নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া। তো এটি কি বিভিন্ন ধরনের কার্যকলাপ, সেগুলিকে জাগ্রত করার বা জাগানোর এবং নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া। নেক্সট নাম্বার 8, উডওর্থ অনুসারে প্রেরণা কি? তো উডওর্থ অনুসারে প্রেরণা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা লক্ষ্য পূরণের জন্য উদ্দীপ্ত করে। অর্থাৎ উডওয়ার্ডস বলেছেন যে প্রেরণা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা কি কোনো রকম লক্ষ্য তুমি পূরণ করতে চাইছো, তার জন্য তোমাকে কি করবে? মোটিভেট করবে বা উদ্দীপ্ত করবে যে এই কাজটা তোমাকে করতেই হবে। তো উডওয়ার্ডস এটাই বলেছেন যে মোটিভেশন আচরণকে লক্ষ্য পূরণের দিকে পরিচালিত করে। মোটিভেশন বা প্রেরণা তোমাকে লক্ষ্য পূরণের দিকে কিন্তু পরিচালিত করবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা প্রেরণা চক্র সম্পর্কে যতগুলো প্রশ্ন হতে পারে সেগুলো দেখব। প্রেরণা চক্র বা মোটিভেশন সাইকেল। তো প্রেরণা চক্রের কয়টি পর্যায় আছে? তো প্রেরণা চক্রের পর্যায় রয়েছে 4টি। কি কি? অভাববোধ, তাড়না, সহায়ক আচরণ এবং উদ্দেশ্য পূরণ। পরপর করে কিন্তু এগুলো আছে। দেখো, কোনো কিছুর একটা তোমার কাছে অভাব বোধ হচ্ছে, ঠিক আছে, তোমার খিদা পেয়েছে, তোমার কাছে এটা খাবারের অভাব বোধ হচ্ছে। তারপরে তোমার তাড়না সৃষ্টি হচ্ছে যে তোমার এবার খাবারটা লাগবেই যে কোনো মতে। তারপরে সেই খাবারটা জোগাড় করার জন্য তুমি যে আচরণ করছো, দোকান থেকে কিনে আনছো বা কিছু করছো, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার সহায়ক আচরণ, সেই অভাববোধের সহায়ক আচরণ।
এবার সেই আচরণটা করার পরে তোমার কি হলো, লাস্ট পজিশনে তোমার উদ্দেশ্যটা পূরণ হলো, যেটা হচ্ছে উদ্দেশ্য পূরণ। নেক্সট নাম্বার 10, প্রেষণা চক্রের প্রথম ধাপ কোনটি? তো প্রেষণা চক্রের প্রথম ধাপ হচ্ছে অভাববোধ, যেটা একটু আগে আলোচনা হলো। প্রথমে তো তোমার কোনো কিছুর একটা অভাববোধ হবে, তারপরে তো তাড়না সৃষ্টি হবে। আচ্ছা, তো কোনো প্রয়োজনের অভাববোধ থেকেই প্রেষণার সূচনা হয়। এবারে আমরা প্রেষণার বৈশিষ্ট্য সম্পর্কে যে কটি প্রশ্ন হতে পারে সেগুলি আলোচনা করব। বলেছে নাম্বার 11, প্রেষণা কেমন প্রক্রিয়া? তো প্রেষণা একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া, ভেতর থেকে, আমাদের মনের ভেতর থেকে সৃষ্টি হয়। আগেই জানলাম আমরা যে এটি মনের ভেতর থেকে সৃষ্ট অভ্যন্তরীণ প্রক্রিয়া। নেক্সট নাম্বার 12, প্রেষণার সৃষ্টি হয় কোথা থেকে? তো সেটা হচ্ছে দেহের অভ্যন্তরীণ পরিবর্তনের ফলে। আমাদের দেহের অভ্যন্তরে বা মনের মধ্যে কিছু একটা পরিবর্তন আসে আমাদের, ঠিক আছে, তারপরেই তো প্রেষণার সৃষ্টি হয়। আমি দীর্ঘদিন ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে, পড়াশোনা করছি না, হঠাৎ করে দেখলাম আমার একটা বন্ধু চাকরি পেয়ে গেছে। ওকে দেখে আমার কি হলো, মনের ভেতরে প্রেষণার সৃষ্টি হলো, যারে এবার তো আমাকেও চাকরি পেতে হবে, আমাকেও একটা জীবনে দাঁড়াতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। তো এই যে ভাবনাটা, ঠিক আছে, এটা কিসের মাধ্যমে আসলো? প্রেষণার থেকে আসলো। সেই প্রেষণাটা কোথা থেকে? ভেতরের থেকে, মনের ভেতর থেকে আসলো, তাই না? সেটাই বলা হয়েছে যে প্রেষণার উৎস শরীর বা মনের ভেতরের পরিবর্তন। এই যে একটা তোমার পরিবর্তন দেখা দিল। নেক্সট নাম্বার 13, প্রেষণা একটি ধারাবাহিক প্রক্রিয়া কেন? তো প্রেষণা কিন্তু একটি ধারাবাহিক প্রক্রিয়া, ঠিক আছে। কেন এটি? কারণ একটি প্রেষণা পূর্ণ হলে নতুন প্রেষণা জন্ম নেয়। অর্থাৎ একটি প্রেষণা তোমার যখন পূর্ণ হবে না, তখন আরেকটি নতুন প্রেষণা জন্ম হবে, ঠিক আছে। যেমন ধরো মানে একটা মোটিভেশন, তোমার কোনো একটা জিনিস আদায় করার জন্য তোমার জন্ম নিল, সেই জিনিসটা তোমার আদায় করা হলে তারপরে তোমার ভেতরে আরেকটা মানসিকতা আসলো যে এবার আমাকে এর থেকেও বড় কিছু অ্যাচিভ করতে হবে, ঠিক আছে, তখন তোমার মধ্যে আরেকটা মোটিভেশন জন্ম নিল। তো প্রেষণা কিন্তু একটি ধারাবাহিক প্রক্রিয়া, একটার পর একটা জন্ম নিতেই থাকে। নেক্সট নাম্বার 14, প্রেষণা সর্বদা, এটা হয়ে যাবে উদ্দেশ্যমুখী। প্রেষণা তো অবশ্যই উদ্দেশ্যমুখী, কোনো একটা উদ্দেশ্য পূরণ করার জন্যই তো তোমার মধ্যে প্রেষণা বা মোটিভেশনের জন্ম হচ্ছে, তাই না? যে প্রতিটি প্রেষণার লক্ষ্য থাকে কিছু অর্জন করা। নেক্সট, এবারে আমরা প্রেষণার শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। নাম্বার 15, প্রেষণাকে কয়টি ভাগে ভাগ করা হয়? তো প্রেষণাকে 3টি ভাগে ভাগ করা হয়। কি কি? জৈবিক, ব্যক্তিগত ও সামাজিক, এই 3 প্রকার। নেক্সট নাম্বার 16, জৈবিক প্রেষণার উদাহরণ দাও। তো জৈবিক প্রেষণার উদাহরণ যদি দিই, সেটা হয়ে যাচ্ছে খাদ্য গ্রহণ। অর্থাৎ খাদ্য গ্রহণটা আমাদের জৈবিক প্রেষণা, ঠিক আছে, সেটা আমাদের কোনো আবেগ থেকেও আসছে না, সেটা আমাদের মানে কোনো রকম ইমোশনালিভাবে আমাদের কিন্তু আসছে না। খাবারের চাহিদা, এটা আমাদের কি শারীরবৃত্তীয় একটি চাহিদা, ঠিক আছে। সেই সব চাহিদাগুলোকে আমরা কি বলবো? এটা হচ্ছে জৈবিক প্রেষণা। জৈবিক প্রেষণা জীবনের মৌলিক প্রয়োজনগুলি মানে আমাদের কন্ট্রোল করে, যেগুলি ছাড়া আমরা বাঁচতে পারবো না, সেগুলি হচ্ছে জৈবিক প্রেষণা, যেরকম খাদ্য গ্রহণ তার মধ্যে একটি। নেক্সট নাম্বার 17, সামাজিক প্রেষণার উদাহরণ দাও। তো সামাজিক প্রেষণার উদাহরণ যদি দিই, তাহলে দেখো যেগুলি অপশন আছে, ক্ষুধাও হবে না, তৃষ্ণাও হবে না, বিশ্রামও হবে না, এগুলো কিন্তু আমাদের শারীরবৃত্তীয় প্রেষণা। যেটা হবে সেটা হচ্ছে ভালোবাসা ও সম্পর্ক। এই যে ভালোবাসা ও সম্পর্ক, সেটা হচ্ছে সামাজিক প্রেষণার উদাহরণ, ঠিক আছে। সমাজের, সোসাইটির বিভিন্ন মানে মানুষজনের সঙ্গে মিশে বা সম্পর্ক তৈরি হয়, তাদের প্রতি আমাদের ভালোবাসা এবং সম্পর্কর সৃষ্টি হয়। তো সেটাই বলছে সামাজিক প্রেষণা সমাজ ও সম্পর্কের ভিত্তিতে গঠিত হয়। নেক্সট, প্রেষণার তত্ত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। ফার্স্ট রয়েছে ম্যাসলোর চাহিদার ক্রমধারা তত্ত্ব। দেখি ম্যাসলোর চাহিদার ক্রমধারা তত্ত্ব থেকে কী কী প্রশ্ন আসছে। নাম্বার 18 বলছে ম্যাসলোজ নিড হায়ারার্কি থিওরি কোন মনোবিজ্ঞানী প্রবর্তন করেন? তো এই যে ম্যাসলোজ নিড হায়ারার্কি থিওরি যে মনোবিজ্ঞানী প্রবর্তন করেন, তিনি হচ্ছেন আব্রাহাম ম্যাসলো। এই তত্ত্বের উদ্ভাবক আমেরিকান মনোবিজ্ঞানী আব্রাহাম ম্যাসলো, ঠিক আছে। নেক্সট নাম্বার 19, ম্যাসলোর তত্ত্ব অনুযায়ী মোট কয় স্তরের চাহিদা আছে? তো ম্যাসলোর তত্ত্ব অনুযায়ী মোট চাহিদা রয়েছে 7টি। কী কী? অস্তিত্ব, নিরাপত্তা, অন্তর্ভুক্তি, আত্মশ্রদ্ধা অর্থাৎ নিজের প্রতি শ্রদ্ধা, জ্ঞানমূলক এবং সৌন্দর্য ও আত্মপ্রকাশ। এই হচ্ছে টোটাল 7টি ম্যাসলোর তত্ত্ব অনুযায়ী চাহিদা স্তর আর কি। নেক্সট নাম্বার 20, ম্যাসলোর পিরামিডের সবচেয়ে নিচের স্তরে কোন চাহিদা থাকে? তো এই যে ম্যাসলোর পিরামিড, তার সবচেয়ে নিচের স্তরে যে চাহিদা থাকে সেটা হচ্ছে অস্তিত্ব রক্ষার চাহিদা। তোমার মানে প্রথমে তো তুমি নিজের অস্তিত্বটাকে তো বজায় রাখতে চাইবে, তাই না, বাঁচতে চাইবে, তো সেইটা আগে দরকার। এটার জন্য কি দেখো, ওই যে খাদ্য, জল, আশ্রয়,
প্রভৃতি মৌলিক চাহিদা প্রথম স্তরে। তো এই যে প্রথম স্তরে তোমার অস্তিত্বটাকে বজায় রাখার জন্য যে চাহিদাগুলো দরকার, মৌলিক চাহিদাগুলো তো তোমার পূরণ হতে হবে। বেঁচে থাকার জন্য যে বেসিক নিডটা দরকার, যেরকম কি খাদ্য, জল, আশ্রয়, তিনটা কিন্তু আমাদের মৌলিক চাহিদার মধ্যে পড়বে। নেক্সট নাম্বার 21, ম্যাসলোর সর্বোচ্চ স্তরের চাহিদা কোনটি? তো ম্যাসলোর সর্বোচ্চ স্তরের চাহিদা অর্থাৎ প্রথম থেকে তোমার সব চাহিদাগুলো পূরণ হতে হতে জৈবিক স্তর থেকে একদম ওপরে, পিরামিডের সব থেকে ওপরে যে চাহিদা সেটা হচ্ছে আত্মপ্রকাশের চাহিদা। তুমি লোকের সামনে আসতে চাও, ঠিক আছে, আত্মপ্রকাশ করতে চাও, নিজেকে দেখাতে চাও। তো এটাই হচ্ছে কি আত্মপ্রকাশ বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এটি হলো সর্বোচ্চ স্তর। এইবারে আমরা ওয়াইনারের কারণ নির্দেশক তত্ত্ব সম্পর্কে প্রশ্নোত্তরগুলো দেখব। তো নাম্বার 22 বলছে ওয়েইনারের অ্যাট্রিবিউশন থিওরি কোন বিষয়ের সঙ্গে যুক্ত? তো এই যে ওয়েইনার, এনার অ্যাট্রিবিউশন থিওরি যে বিষয়ের সঙ্গে যুক্ত তা হচ্ছে সাফল্য ও ব্যর্থতার কারণ সম্পর্কে। তো ওয়াইনারের মতে মানুষ সাফল্য বা ব্যর্থতার কারণ খোঁজে, তাই না? আমি এখন জীবনে কোনো কিছু ক্ষেত্রে সফল হলাম, এবার আমি তো জানি আমার কারণটা, কী কারণে আমি সফল হয়েছি। আমি পরিশ্রম করেছি বা অন্যান্য বিভিন্ন কারণে আমি সফল হয়েছি। বা ব্যর্থতার কারণ, যদি ব্যর্থ হই সেটাও জানি যে আমি পড়াশোনা করিনি, ঠিক আছে, বা কোনো জায়গায় খামতি ছিল সেই কারণে আমি ব্যর্থ হয়েছি। তো সফলতা হয়ে হোক বা ব্যর্থতা হোক, আমরা কিন্তু অ্যানালিসিস করি যে এই কারণে আমি আজকে ব্যর্থ হলাম। তো সেটাই কিন্তু ওয়েইনার বলেছেন, যে ওয়েইনারের তার অ্যাট্রিবিউশন থিওরিতে এটি বলেছেন যে সাফল্য ও ব্যর্থতার কারণ সম্পর্কে। নেক্সট নাম্বার 23, ওয়েইনার অনুযায়ী সাফল্য ও ব্যর্থতার 4টি কারণ কি? তো ওয়েইনারের তথ্য অনুযায়ী সাফল্য বা ব্যর্থতার 4টি কারণ হচ্ছে ক্ষমতা, প্রচেষ্টা, কাজের কঠিনতা এবং ভাগ্য, ঠিক আছে। তো এইগুলি কিন্তু কারণ মোটামুটি হয়ে থাকে ওয়েনারের মতে, যে ক্ষমতা, তোমার যদি ক্ষমতা বেশি হয়, ঠিক আছে, তাহলে তো তুমি সাফল্যের দিকে আরও এগিয়ে যাচ্ছ বেশি। প্রচেষ্টা যদি বেশি করে করো তাহলেও তুমি সাফল্য মানে বেশি করে পাবে। কাজের কঠিনতা, ঠিক আছে, মানে কাজের কঠিনতাটা এবার যদি মানে খুব কঠিন কাজ হয় তাহলে কি সাফল্যের চান্সেসটা কমতে থাকে। বা যদি মানে কাজের কঠিনতা যদি অল্প হয়, ঠিক আছে, সহজ কাজ হয়, তাহলে কি খুব সহজেই তুমি ওখানে হচ্ছে তোমার সফল হতে পারো। ভাগ্যটাও একটা ম্যাটার করে, লাক ম্যাটার করে, অবশ্যই লাক ম্যাটার্স। তো এগুলো কি কিন্তু ওয়েনার তার সাফল্য ও ব্যর্থতার 4টি কারণ হিসেবে রেখেছেন। এগুলি হচ্ছে কি অ্যাট্রিবিউশনের 4টি উপাদান। নেক্সট নাম্বার 24, ব্যর্থ হলে প্রেরণার কি হয়? তো ব্যর্থ হলে কিন্তু আমাদের প্রেরণা কমে যায়। অবশ্যই তুমি ফুল মোটিভেশন নিয়ে কোনো একটা কাজ করছো, এবার তুমি ওই লক্ষ্যে ব্যর্থ হলে, সেখানে তুমি পৌঁছতে পারলে না, এবার কি হবে? তোমার প্রেরণাটা কি সাময়িকভাবে কমে যাবে, তাই না, যে আমি পারলাম না। ব্যর্থতা প্রেরণাকে দুর্বল করে দেয়, এর থেকে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এইবারে আমরা জানব ম্যাকক্লেল্যান্ড ও অ্যাটকিন্সের সাফল্য লাভ তথ্য। তো দেখো বলছে ম্যাকক্লেল্যান্ড এবং অ্যাটকিনসন কোন তত্ত্বের প্রবর্তক? তো এরা দুজনে যে তত্ত্বটি প্রবর্তন করেছেন সেটি হচ্ছে অ্যাচিভমেন্ট মোটিভেশন থিওরি। মনে রাখবে, ম্যাকল্যান্ড এবং অ্যাটকিনসন যে তত্ত্ব প্রবর্তন করেন সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট মোটিভেশন থিওরি। তারা সাফল্য লাভ বা অর্জনের প্রেরণার তথ্য দেন। তারা কিসের তথ্য দেন? সাফল্য লাভ বা অর্জন, ঠিক আছে, সাফল্য লাভ করলে বা কোনো কিছু অর্জনের জন্য যে প্রেরণা দরকার সেই প্রেরণার তথ্য তারা দেন। নেক্সট নাম্বার 26, এই যে তোমার ম্যাকল্যান্ড এবং অ্যাটকিনসনের যে তত্ত্ব অ্যাচিভমেন্ট মোটিভেশন থিওরি, এই তত্ত্ব কবে প্রকাশ হয়? তো এই তত্ত্বটি প্রকাশ হয়েছিল 1951 সালে। 1951 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এই তথ্য প্রকাশিত হয়। নেক্সট নাম্বার 27, কিউ শব্দটি এখানে কি বোঝায়? তো এই কিউ শব্দটি বোঝাচ্ছে বাহ্যিক উদ্দীপক বা অনুভূতি সৃষ্টি করে। বাইরে থেকে কেউ তোমাকে মোটিভেটেড করছে, ঠিক আছে, বা উদ্দীপনা যোগাচ্ছে তোমার মধ্যে, অনুভূতি সৃষ্টি করছে, সেটা হচ্ছে কি কিউ এর মাধ্যমে বোঝানো হয়। তো কিউ মানে হচ্ছে কোনো ঘটনার মানসিক উদ্দীপক, ঠিক আছে, তোমার মানসিকতাটাকে পরিবর্তন করছে যে উদ্দীপক বাইরে থেকে, সেটা হচ্ছে কি কিউ। নেক্সট নাম্বার 28, ম্যাকক্লেল্যান্ডের মতে সাফল্য লাভের আকাঙ্ক্ষা যত বেশি, সফলতার সম্ভাবনাও তত বেশি। অবভিয়াসলি ম্যাকক্লেল্যান্ডের মতে সাফল্য লাভের আকাঙ্ক্ষা যত বেশি, মানে তোমার মধ্যে সাফল্যটা লাভ করার জন্য খিদাটা যেই পরিমাণে হবে। এবার তোমাকে মনে করো এমন ছেলে আছে তোমাদের মধ্যে প্রিপারেশন নিচ্ছে যে আপার প্রাইমারি পরীক্ষাটা তাকে পাস করতেই হবে ভালো নাম্বার নিয়ে, ঠিক আছে, চাকরিটা তাকে পেতেই হবে, ঠিক আছে, ওটাই একমাত্র অপশন, তার কাছে আর কোনো অপশানই নেই। ওর মানে আকাঙ্ক্ষাটা কত বেশি হবে? প্রচুর বেশি থাকবে। এবার তোমাদের মধ্যে অনেকে মনে করো রয়েছে যে অন্যরকম অনেক রকম পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে,
তো ওগুলোতে বেশি স্ট্রং প্রিপারেশন আছে, আপারের দিকে অতটা বেশি ধ্যান দিচ্ছে না, এরকমও আছে। ঠিক আছে, তো তাদের কি হবে, এই আপার প্রাইমারি মানে এটার প্রতি তো কম ঝোঁক থাকবে, তাই না, যে হলেও ভালো না হলেও ভালো। তো এই জিনিসটাই কিন্তু ম্যাকলারেন তার তথ্যে বলেছেন যে সাফল্য লাভের আকাঙ্ক্ষা যত বেশি হবে সফলতার সম্ভাবনাও তত বেশি হবে। এবার আকাঙ্ক্ষা যত বেশি হবে তুমি খাটনিও সেই বেশি পরিমাণে করবে সেই জিনিসটাকে অ্যাচিভ করার জন্যে। এইবারে আমরা দেখে নিচ্ছি দূর শিক্ষা, ঠিক আছে, বা ডিস্টেন্স এডুকেশন সম্পর্কে যতগুলি এমসিকিউ হতে পারে পরীক্ষায়। তো ভারতে দূর শিক্ষা ব্যবস্থা চালু হয় কবে? তো ভারতের দূর শিক্ষা ব্যবস্থা বা ডিস্টেন্স এডুকেশন চালু হয় 1985 সালে। রাজীব গান্ধীর আমলে 1985 সালে দূর শিক্ষা ব্যুরো চালু হয়। নেক্সট নাম্বার 30, দূর শিক্ষা ব্যবস্থার দুটি মূল বৈশিষ্ট্য কী? তো এই যে দূর শিক্ষা ব্যবস্থা বা ডিস্টেন্স এডুকেশন সিস্টেম, এর দুটি মূল বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর দূরত্ব ও সীমিত সাক্ষাৎ। অর্থাৎ আমরা জানি যে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে কি খুব মানে কম সাক্ষাৎ হয়, বছরে কয়েকটা দিন, কারণ নিয়মিত তো মানে বিশ্ববিদ্যালয়ের মতো ক্লাস হয় না, তাই না, রেগুলার ইউনিভার্সিটির মতো তো ক্লাস হয় না, বা রেগুলার বিদ্যালয়ের মতো ক্লাস হয় না, খুব সীমিত। যারা মানে অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত আছে বা রেগুলারলি ক্লাস করতে পারবে না তাদের জন্য এটা। তো আর হচ্ছে তোমার শিক্ষক শিক্ষার্থীর মধ্যে একটা দূরত্ব থাকে, তারা কিন্তু খুব বেশি ইন্ট্রোডিউস করে না তাদেরকে। তো এইটাই বলেছে যে দূর শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর সরাসরি যোগাযোগ সীমিত। নেক্সট নাম্বার 31, 1975 সালে মুর এই শিক্ষার নাম দিয়েছিল হচ্ছে এই যে ডিস্টেন্স এডুকেশনের যে সিস্টেমটা সেটার নাম দিয়েছিল মুর নামে একজন 1975 সালে, সেটা হচ্ছে টেলিমিটিং টেকনিক। তো এই মুর 1975 সালে এটিকে টেলিমিটিং টিচিং বলেন। আচ্ছা, টেকনিক না টিচিং। নেক্সট নেক্সট বলছে নাম্বার 32, 1976 সালে সেলিং কোন নাম দেন? তো এই যে ডিস্টেন্স এডুকেশনকে 1976 বা 1976 সালে সেলিং যে নামে অভিহিত করেন তা হচ্ছে ডিস্টেন্স স্টাডি। তো সেলিং একে ডিস্টেন্স স্টাডি নাম দেন। নেক্সট নাম্বার 33, 1977 সালে সিমস কি নামকরণ করেন? তো এই ডিস্টেন্স এডুকেশনকে 1977 সালে সিমস নামে একজন যে নামে অভিহিত করেন তা হচ্ছে করেসপন্ডেড এডুকেশন। তো সিমস নাম দেন কি? করেসপন্ডেন্ট এডুকেশন। নেক্সট নাম্বার 34, দূর শিক্ষা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কোথায়? তো এই যে দূর শিক্ষা বা ডিস্টেন্স এডুকেশন সবথেকে বেশি জনপ্রিয় যে দেশগুলিতে সেগুলো হচ্ছে আমেরিকা, কানাডা এবং ইউরোপে। পশ্চিমা দেশগুলিতে ডিস্টেন্স এডুকেশন বেশি জনপ্রিয়। এবারে আমরা জেনে নেব রাধাকৃষ্ণন কমিশন সম্পর্কে, যেটা 1948 থেকে 49 চালু হয়েছিল আর কি। তো এখান থেকে যতগুলি প্রশ্ন আসতে পারে আমরা দেখে নেব। নাম্বার 35, ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? তো ভারতের প্রথম শিক্ষা কমিশনের নামই ছিল এই রাধাকৃষ্ণন কমিশন। 1948 সালে ভারতের প্রথম শিক্ষা কমিশন রাধাকৃষ্ণন কমিশন গঠিত হয়। নেক্সট নাম্বার 36, রাধাকৃষ্ণন কমিশনের সভাপতি কে ছিলেন? তো রাধাকৃষ্ণন কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। কমিশনের নামই সভাপতির নাম অনুসারে হয়েছিল। নেক্সট নাম্বার 37, এই কমিশনের রিপোর্ট পেশ করা হয় কবে? তো এই রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্ট পেশ করা হয় 1949 সালে, এর রিপোর্ট জমা হয়। নেক্সট নাম্বার 38, এই কমিশনের প্রধান লক্ষ্য কী ছিল? তো এই রাধাকৃষ্ণন কমিশনের প্রধান লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নয়ন করা। ঠিক আছে, এদের মূল লক্ষ্য কী ছিল? বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও তার আধুনিকীকরণ করা। নেক্সট নাম্বার 39, প্রথম ভারতীয় উপাচার্য কে হন বিশ্বভারতীতে? তো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় উপাচার্য, মনে রাখবে, 1951 সালে তিনি হয়েছিলেন। নেক্সট নাম্বার 40, বিশ্বভারতীর প্রথম বিজ্ঞানী উপাচার্য কে ছিলেন? তো বিশ্বভারতীর প্রথম বিজ্ঞানী উপাচার্য ছিলেন সত্যেন্দ্রনাথ বসু। তিনি ছিলেন পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। নেক্সট নাম্বার 41, বিশ্বভারতীর প্রথম মহিলা উপাচার্য কে ছিলেন? তো বিশ্বভারতীর প্রথম মহিলা উপাচার্য ছিলেন ইন্দিরা দেবী চৌধুরানী। ইন্দিরা দেবী ছিলেন রবীন্দ্রনাথের ভাইজি ও প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর বা ভিসি, মনে রাখতে হবে। এইবারে আমরা জাতীয় নারী শিক্ষা কমিটি 1958 থেকে 59 যার কার্যকাল ছিল সেটি সম্পর্কে জেনে নেব। জাতীয় নারী শিক্ষা কমিটি। তো নাম্বার 42 বলছে জাতীয় নারী শিক্ষা কমিটি গঠিত হয় কবে?
তো জাতীয় নারী শিক্ষা কমিটি গঠিত হয় 1958 সালে। 1958 সালের 19শে মে গঠিত হয় এই কমিটি। নেক্সট নাম্বার 43, কমিটির সভানেত্রী কে ছিলেন? তো এই যে কমিটি, জাতীয় নারী শিক্ষা কমিটি, এই কমিটির সভানেত্রী ছিলেন শ্রীমতী দুর্গাবাই দেশমুখ। দুর্গাবাই দেশমুখ ছিলেন এই কমিটির প্রধান। নেক্সট নাম্বার 44, কমিটিতে মোট সদস্য সংখ্যা কত ছিল? তো এই কমিটিতে, নারী শিক্ষা কমিটিতে মোট সদস্য সংখ্যা ছিল 28 জন, একজন চেয়ারম্যান ও 28 জন সদস্য ছিলেন। এবারে আমরা জাতীয় শিক্ষানীতি 1968 সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা দেখে নেব। নাম্বার 45, প্রথম জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় কবে? তো প্রথম জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় 1968 সালে। 1968 সালের 17 জুলাই প্রকাশিত হয় প্রথম জাতীয় শিক্ষানীতি। নেক্সট নাম্বার 46, এই শিক্ষানীতির ভিত্তি ছিল কোন কমিশনের রিপোর্ট? তো এই জাতীয় শিক্ষানীতির ভিত্তি ছিল যে কমিশনের রিপোর্ট, তা হচ্ছে কোটারি কমিশন, 1964 থেকে 66। 1968 সালের নীতির মূল ভিত্তি ছিল কোটারি কমিশনের সুপারিশ। মনে রাখতে হবে যে 1968 সালের নীতির মূল ভিত্তি ছিল কোটারি কমিশনের সুপারিশ। নেক্সট নাম্বার 47, 1968 সালের শিক্ষানীতিতে নারী শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছিল? তো 1968 সালের শিক্ষানীতিতে নারী শিক্ষা সম্পর্কে বলা হয়েছিল নারী শিক্ষাকে বিস্তার করতে হবে। এই নীতিতে নারী শিক্ষার প্রসারকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছিল। এইবারে আমরা প্রেরণা বা মোটিভেশনের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। এখানে এমসিকিউগুলিকে 22টি কি 23টি এমসিকিউ ছিল, সেগুলিকে আমি নামিয়েছি এবং তার ব্যাখ্যাগুলো এখানে রেখেছি। নেক্সট, তো এখানে আমরা নাম্বার 1 থেকে শুরু করব। নাম্বার 1 বলছে অভিপ্রায় অনুসরণ করে কি? তো অভিপ্রায় অনুসরণ করে পুরস্কারকে। কেন? মানুষ সাধারণত পুরস্কার বা ভালো ফলের আশায় কাজ করে, তাই না? এটি প্রেরণার মূল ভিত্তি। মানুষ তো এই আশায় কাজ করে। এবার একজনকে যদি বেতন না দিয়ে যদি কাজ করতে বলা হয়, করবে কেউ? করবে না। পুরস্কারের লাভের আশাই তো আমরা কি করছি? অভিপ্রায় অনুসরণ করে, তাই না? নেক্সট নাম্বার 2, যে শিখনটি যান্ত্রিক অংশের সঙ্গে যুক্ত তাকে কি বলে? তো যে শিখনটি যান্ত্রিক অংশের সঙ্গে যুক্ত তাকে বলা হয় যান্ত্রিক শিখন। যে বারবার অনুশীলনের মাধ্যমে শেখা, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে কি অনুশীলনের মাধ্যমে, যে বারবার অনুশীলনের মাধ্যমে শেখা, সেটা হচ্ছে যান্ত্রিক অনুশীলন বা যান্ত্রিক শিখন। যেমন কবিতা মুখস্থ করা, এটি হচ্ছে কি যান্ত্রিক শিখনের উদাহরণ। নেক্সট নাম্বার 3, উত্তেজনার ফল কোনটি হবে? প্রতিক্রিয়া, চিন্তাভাবনা, প্রত্যাহার না কার্য? তো এই উত্তেজনার ফলে আমরা কি প্রতিক্রিয়া জানাই, যেরকম গরম জলে হাত দিলাম, ঠিক আছে, আমাদের উত্তেজনা সৃষ্টি হলো শরীরে। এবার এই উত্তেজনার ফলে আমরা কি হাতটা জল থেকে সরিয়ে নিলাম, মানে প্রতিক্রিয়া দেখালাম। তো কোনো উদ্দীপনা বা উত্তেজনা মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে। তো উদ্দীপনা থেকে আসছে কি প্রতিক্রিয়া। নেক্সট নাম্বার 4, পরীক্ষামূলক ও ভ্রান্তিমূলক শিখনের 5টি বৈশিষ্ট্যের কথা কে উল্লেখ করেন? তো পরীক্ষামূলক ও ভ্রান্তিমূলক শিখনের 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন থর্নডাইক। থর্নডাইক তার ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং থিওরিতে শিখনের নিয়মগুলো ব্যাখ্যা করেন। তো থর্নডাইক কোন তত্ত্বে শিখনের নিয়মগুলি ব্যাখ্যা করেছিলেন? তার ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং থিওরিতে। নেক্সট নাম্বার 5, কিসের কার্যের দ্বারা অভিপ্রায় প্রকাশ পায়? তো অভিপ্রায় প্রকাশ পায়, অভিপ্রায় বা ইন্টেনশন, সেটা প্রকাশ পায় চিন্তার মাধ্যমে। তো অভিপ্রায় বা ইন্টেনশন প্রথমে চিন্তার মাধ্যমে প্রকাশ পায়, তারপর কাজের মাধ্যমে তা বাস্তব হয়, ঠিক আছে। নেক্সট নাম্বার 6, চিন্তা ভাবনার প্রথম গুরুত্বপূর্ণ পর্যায় কোনটি? তো কোনো একটা চিন্তা ভাবনার প্রথম গুরুত্বপূর্ণ পর্যায় হচ্ছে প্রস্তুতি। চিন্তা বা সমস্যা সমাধানের প্রথম ধাপ হলো প্রস্তুতি, অর্থাৎ সমস্যা বুঝে নেওয়া, ঠিক আছে। প্রথমে তো তোমাকে প্রস্তুতি নিতে হবে চিন্তা বা সমস্যা সমাধানের জন্য, তারপরে তো অন্য কিছু। নেক্সট নাম্বার 7, বিয়ন্ড ফ্রিডম অ্যান্ড ডিগনিটি কার লেখা? তো এই যে বিয়ন্ড ফ্রিডম অ্যান্ড ডিগনিটি, এটি লেখা হচ্ছে স্কিনারের। বিখ্যাত মনোবিজ্ঞানী বিএফ স্কিনার এই বইয়ে মানুষের আচরণ ও প্রেরণা নিয়ে আলোচনা করেছেন। নেক্সট নাম্বার 8, দাবি, আকাঙ্ক্ষা, চাহিদা, ক্ষুধার্ত, এই বিষয়গুলো কি নির্দেশ করে? তো এই বিষয়গুলো নির্দেশ করে প্রেরণাকে, ঠিক আছে। এই যে এসব অভ্যন্তরীণ চাহিদা, আমাদের দাবি, আকাঙ্ক্ষা কোনো কিছুর প্রতি, চাহিদা, ক্ষুধার্ত কেউ, তো এই যে অভ্যন্তরীণ চাহিদা মানুষকে কাজ করতে উদ্বুদ্ধ করে, কোনো একটা কাজ করতে মানুষকে প্রেরণা যোগায় বা উদ্বুদ্ধ করে, তাই এগুলোর প্রেরণার উদাহরণ
নেক্সট নাম্বার 9, নিচের কোন বিষয়টি ব্যক্তি বা জীবনকে কিছু করতে বাধ্য করে? তো যে বিষয়টি ব্যক্তি বা জীবনকে কিছু করতে বাধ্য করে সেটা হচ্ছে কি চাহিদা। কোনো কিছু চাহিদা যখন আমার মধ্যে আসবে তখনই তো সেই কাজটা আমি করব। চাহিদা বা প্রয়োজন মানুষকে কাজ করতে বাধ্য করে, যেমন ক্ষুধা মানুষকে খাদ্যের সন্ধানে প্রেরণা দেয়। নেক্সট নাম্বার 10, নিচের কোন বিষয়টি পরিবেশগত উদ্দীপনার উৎস হিসেবে কাজ করে? তো নিচের যে বিষয়টি পরিবেশগত উদ্দীপনার উৎস হিসেবে কাজ করে তা হচ্ছে প্রেষণা। প্রেষণা পরিবেশগত প্রভাবের মাধ্যমে কর্মে উৎসাহ দেয়। প্রেষণা কি করে? পরিবেশগত প্রভাবের মাধ্যমে কর্মে উৎসাহ দেয়, কোনো একটা কাজ করার জন্য উৎসাহ দেয়। এটি বাহ্যিক উদ্দীপনার উৎস, তাই না? বাইরে থেকে তোমাকে কেউ মোটিভেট করছে বা কিছু করছে সেটা। নেক্সট নাম্বার 11, নিচের কোনটি চালনা শক্তির উপাদান? তো চালনা শক্তির উপাদান হচ্ছে আমাদের উদ্দীপনা হয়ে যাবে। উদ্দীপনা বা স্টিমিউলাস হচ্ছে চালনা শক্তির মূল উৎস, যা মানুষকে ক্রিয়া করতে বাধ্য করে। ঠিক আছে, কোনো একটা উদ্দীপনা তোমাকে কি করছে, বারবার তোমাকে কোনো একটা উদ্দীপনা তোমাকে মানে কোনো কিছু করতে বাধ্য করছে আর কি। ঠিক আছে, ওই উদ্দীপনার ফলেই তো তোমার মধ্যে মানে একটা জোশের সৃষ্টি হচ্ছে, মোটিভেশনের সৃষ্টি হচ্ছে কোনো কাজ করার। তো সেটা তোমার চালনা শক্তি আমি বলতেই পারি। নেক্সট নাম্বার 12, এক্সপেক্টেন্সি তত্ত্বটি সম্পর্কিত কার সঙ্গে? তো এক্সপেক্টেন্সি এই তত্ত্ব বা থিওরিটি তোমার প্রেষণার সঙ্গে সম্পর্কিত। এক্সপেক্টেন্সি থিওরি বলে মানুষ তখনই কাজ করে যখন ফলাফলের আশায় প্রেষিত হয়। ফলাফলের যখন আশা থাকবে তোমার মধ্যে তখন তুমি কিন্তু প্রেষিত হবে বা অনুপ্রেরণা জাগবে তোমার মধ্যে। তো এক্সপেক্টেন্সি থিওরিতে কিন্তু এই প্রেষণা সম্পর্কে আলোচনা হয়েছে। নেক্সট নাম্বার 13, অ্যারোসাল তত্ত্বটি সম্পর্কিত কার সঙ্গে? তো অ্যারোসাল তত্ত্বটি প্রেষণার সঙ্গে সম্পর্কিত। তো এই অ্যারোসাল থিওরি অনুসারে উত্তেজনা বা উদ্দীপনা মানসিক প্রেষণা সৃষ্টি করে। ঠিক আছে, অ্যারোসাল থিওরির মতে কি উত্তেজনা বা উদ্দীপনা কি সৃষ্টি করে? মানসিক প্রেষণা সৃষ্টি করে, তোমার মানে মনের মধ্যে প্রেষণা বা মোটিভেশনের সৃষ্টি করে। নেক্সট নাম্বার 14, উদ্দেশ্যমুখী আচরণের সম্পাদনের প্রবণতাকে কি নামে অভিহিত করা হয়? তো উদ্দেশ্যমুখী আচরণ, কোনো একটা উদ্দেশ্য আছে তার জন্য তুমি সেই আচরণটা করছো, যে এই জিনিসটা অ্যাচিভ করাই হচ্ছে আমার উদ্দেশ্য, তার জন্য আমাকে যে আচরণগুলো করতে হবে সেই সব আচরণ সম্পাদনের প্রবণতাকে কি নামে অভিহিত করা হয়? তো সেটাকে বলা হয় প্রেষণা। ঠিক আছে, এই যে প্রবণতা তোমার মধ্যে ওই আচরণটা করার জন্য যাতে তোমার ওই উদ্দেশ্যটা পূরণ হয় সেটাকে তো আমি প্রেষণাই বলবো, তাই না? যখন কেউ কোনো নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য কাজ করে সেই শক্তিকে বলে প্রেষণা বা মোটিভেশন। নেক্সট নাম্বার 15, কি থেকে প্রেষণার উদ্ভব হয়? তো প্রেষণার উদ্ভব হয় অভাব বোধ থেকে। কোনো কিছুর একটা অভাব রয়েছে তোমার মধ্যে, সেই থেকেই তোমার মধ্যে প্রেষণা বা মোটিভেশনের সৃষ্টি হবে, যে না আমাকে এটা আবার অ্যাচিভ করতেই হবে। যখন মানুষের মধ্যে কোনো কিছুর অভাব অনুভূত হয় তখনই কাজের ইচ্ছা বা প্রেষণা জন্মায়। নেক্সট নাম্বার 16, প্রেষণার প্রধান ভাগ হলো কয়টি? তো প্রেষণার প্রধান ভাগ হচ্ছে দুটি। এক হচ্ছে অভ্যন্তরীণ বা ইন্ট্রিনসিক, আরেকটা হচ্ছে তোমার বাহ্যিক বা এক্সট্রিনসিক প্রেষণা। যে অভ্যন্তরীণ একটা নিজের মনের মধ্যে নিজে থেকে একটা মোটিভেশন সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, আমাকে এটা করতে হবে। বা বাহ্যিক, বাইরে থেকে কেউ তোমাকে মোটিভেট করছে, সেটা মা বাবা হতে পারে, ঠিক আছে, বন্ধুবান্ধব হতে পারে। নেক্সট নাম্বার 17, নিডস হাইরার্কি থিওরি অফ মোটিভেশন তত্ত্বের প্রবক্তা কে? তো নিডস হাইরার্কি থিওরি অফ মোটিভেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছে ম্যাসলো। তো মনোবিজ্ঞানী আব্রাহাম ম্যাসলো মানুষের চাহিদার ক্রমধারার তত্ত্ব দেন বা হাইরার্কি অফ নিডস এই তত্ত্বটি দিয়েছিলেন। নেক্সট নাম্বার 18, ম্যাসলো মানুষের প্রেরণার পর্যায় বিশ্লেষণ করতে গিয়ে অভাববোধকে কয় ভাগে ভাগ করেছেন? তো ম্যাসলো মানুষের প্রেরণার পর্যায় বিশ্লেষণ করতে অভাববোধকে 6 ভাগে ভাগ করেছেন। ম্যাসলো মানুষের অভাববোধকে 6টি স্তরে ভাগ করেছেন। কি কি? শারীরবৃত্তীয়, প্রথমত শারীরবৃত্তীয়, তোমার তো মানে খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে তোমার ঘুম, ঠিক আছে, বিশ্রাম নেওয়া, এগুলো তো তোমার শারীরবৃত্তীয় আচরণ, নিতেই হবে, জৈবিক তোমার ক্রিয়া। তো এইটা হচ্ছে শারীরবৃত্তীয়। তারপরে তোমার নিরাপত্তা, তোমার একটা নিরাপত্তা তুমি চাও, ঠিক আছে, একটা বাসস্থানের মধ্যে তুমি থাকতে চাও, ঠিক আছে, তো নিরাপত্তার মধ্যে থাকতে চাও। তারপরে তুমি সামাজিক হতে চাও, সমাজের সঙ্গে মিশতে চাও। তারপরে তুমি সমাজের মধ্যে আশা করো যে যাতে তুমি আত্মসম্মান তোমার মধ্যে তোমার মধ্যে একটা সেলফ রেসপেক্ট তৈরি হয়, আত্মসম্মান থাকে, নিজের প্রতি সম্মান। তারপরে তুমি আত্মপ্রকাশ ঘটাতে চাও, সমাজের কাছে নিজেকে প্রুফ করতে চাও, দেখাতে চাও, এবং আত্ম উন্নয়ন ঘটাতে চাও, নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট আনতে চাও।
তো এইগুলি পর্যায়ে কিন্তু ভাগ করা হয়েছে, 6টি ভাগে ম্যাসলো ভাগ করেছে এই প্রেষণা পর্যায়ে বিশ্লেষণ করতে গিয়ে অভাববোধকে, যে কি কি অভাব মানুষের মধ্যে দেখা যায় এবং সেগুলি পূরণ করার জন্য মানুষ উদ্দীপ্ত হয়। নেক্সট নাম্বার 19, ম্যাসলোর মতে মানুষের অভাববোধের মধ্যে প্রথম ধাপে কি রয়েছে? তো ম্যাসলোর মতে মানুষের অভাববোধের মধ্যে প্রথম ধাপে রয়েছে শারীরবৃত্তীয় অভাব। প্রথমত শারীরবৃত্তীয় অভাব, যেরকম মানুষের প্রাথমিক চাহিদা, যেটা শারীরিক প্রয়োজন, খাদ্য, জল বা পানি, ঘুম, আশ্রয়, এগুলো তো লাগবেই, তাই না? তো সেগুলি হচ্ছে শারীরবৃত্তীয় অভাব। সেটা হচ্ছে তোমাদের প্রথম ধাপ আর কি অভাববোধের মধ্যে। নেক্সট নাম্বার 20, প্রেষণার কারণ নির্দেশক বা অ্যাট্রিবিউশন থিওরি তত্ত্বের প্রবক্তা কে? তো প্রেষণার কারণ নির্দেশক বা অ্যাট্রিবিউশন থিওরি এই তত্ত্বের প্রবক্তা হচ্ছেন ওয়াইনার। তো মনোবিজ্ঞানী বার্নার্ড ওয়াইনার বলেছেন, মানুষ তার সাফল্য বা ব্যর্থতার কারণ নির্ধারণের মাধ্যমে প্রেষণা পায়। মানুষ তার সাফল্য বা ব্যর্থতার কারণ নির্ধারণের মাধ্যমে প্রেষণা পায়, যে আমি এই কারণে ভুল করেছি এই জন্য সাকসেস পেলাম না, বা এই করেছি এই জন্য সাকসেস হয়েছি, তো আরও আমাকে সাকসেস পেতে হবে, এই ধারণাটা মানুষের মধ্যে আসে। তো এই যে ধারণাটা, এটা কিসের সৃষ্টি করে? প্রেষণার সৃষ্টি করে, তো তাই না? প্রেষণা পায় মানুষের মাধ্যমে, অ্যানালিসিস করার মাধ্যমে, নিজের ঠিক ভুলটা অ্যানালিসিসের মাধ্যমে মানুষ প্রেষণা পায়। নেক্সট নাম্বার 21, যে ব্যক্তির মধ্যে উচ্চতর কৃতি প্রেষণা থাকে সে সমাজের উন্নয়নের জন্য কি করে? তো যে ব্যক্তির মধ্যে উচ্চতর কৃতি প্রেষণা বেশি থাকে, যার মধ্যে প্রেষণা বা মোটিভেশন বেশি থাকে, সবার মধ্যে তো একরকম না, তাই না? কারোর মধ্যে প্রচুর হাই মোটিভেশন থাকে সবসময়, তো যখন সেটা থাকে সে সমাজের উন্নয়নের জন্য কি করে? তো সে সমাজের উন্নয়নের জন্য অধিক পরিশ্রম করে, খুব বেশি পরিশ্রম সে করে। উচ্চকৃতি প্রেষণাযুক্ত ব্যক্তি সবসময় নিজের ও সমাজের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করে থাকে, ঠিক আছে? নিজের উন্নতি এবং সমাজের উন্নতির জন্য কিন্তু সে কঠোর পরিশ্রম করে থাকে, যার মধ্যে হাই মোটিভেশন কাজ করে। নেক্সট নাম্বার 22, ব্যক্তিগত প্রেষণার একটি উদাহরণ দাও। তো ব্যক্তিগত প্রেষণার একটি উদাহরণ যদি দিই, তাহলে এগুলোর মধ্যে আবেগ, স্বাচ্ছন্দ্য, মূল্যবোধ, উগ্রতা, এর মধ্যে স্বাচ্ছন্দ্য, কারণ আমি রেস্ট করব, আমি আরাম করব, ঠিক আছে, স্বাচ্ছন্দ্যে থাকবো, এটা তো একটা ব্যক্তিগত প্রেষণা, তাই না? সমাজের সঙ্গে তো এটা সম্পর্ক নেই। তো ব্যক্তিগত প্রেষণা এমন কিছু যা ব্যক্তির নিজস্ব তৃপ্তি বা স্বাচ্ছন্দ্যের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে। নিজস্ব তৃপ্তির জন্য আমি স্বাচ্ছন্দ্যে একটু বিশ্রাম করব, তো সেটা আমার ব্যক্তিগত প্রেষণা। নেক্সট নাম্বার 23 এবং আজকের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে শারীরিক বা জৈবিক প্রেষণার একটি উদাহরণ দাও। তাহলে একদম ইজি, খাদ্যাভ্যাস, ঠিক আছে, শারীরবৃত্তীয় চাহিদা সেটা, তাই না? বা জৈবিক চাহিদা আমাদের, তো সেই রকম প্রেষণার একটি উদাহরণ হচ্ছে খাদ্যাভ্যাস। খাদ্যের প্রয়োজন বা ক্ষুধা একটি প্রাকৃতিক বা জৈবিক প্রেষণার উদাহরণ, যা জীবন ধারণের জন্য অপরিহার্য। তো এই ছিল আমাদের কিছু প্রশ্ন, কিছু বলতে সবকটা প্রশ্নই তোমাদেরকে কভার করালাম, এর বাইরে কিন্তু প্রশ্ন আসা অসম্ভব এই চ্যাপ্টার থেকে। প্রত্যেকটা চ্যাপ্টারে এমনভাবেই আমি যাচ্ছি যে এর বাইরে থেকে আর কোশ্চেন আসতেই পারে না। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।